রাজস্থানের এক পুরনো হাটে একটি তামার ব্রেসলেট কিনেছিলেন ঢাকার মেয়ে নাফিসা। দোকানদার বলেছিল, এটা রাখবেন না। নাফিসা হেসে উড়িয়ে দিয়েছিলেন। সেই রাতেই তার বাসার আয়নায় ফুটে উঠল একটি মুখ, তার নিজের মুখ, কিন্তু হাসছে। অথচ নাফিসা তখন কাঁদছিলেন। আর উড়িষ্যার এক গভীর জঙ্গলের পথে রাত 12টার পর যে রিকশাটা চলে তাতে কখনো উঠবেন না, কারণ যারা উঠেছেন তারা পরদিন সকালে পাওয়া গেছেন জঙ্গলের ভেতরে, জীবিত, কিন্তু তাদের শরীরের রক্ত যেন কেউ চুষে নিয়েছে। আজ মঙ্গলবার রাত 9টা, আপনি শুনছেন অশরীরী। আর আজকের দুটি ঘটনা শুনলে আপনি এই রাতে আর ঘুমাতে পারবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন প্রবেশ করতে যাচ্ছেন সেই জগতে যেখানে যুক্তি থামে, বিজ্ঞান থমকে যায়, আর আলোর শেষ সীমানায় দাঁড়িয়ে থাকে কিছু সত্য যা বলা যায় না কিন্তু অনুভব করা যায়। আজ মঙ্গলবার রাত ঠিক 9টা বাজে। এই মুহূর্তটা লক্ষ্য করুন, কারণ সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময়ে যখন বাইরের পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, যখন রাতের বাতাস গায়ে লাগলে মনে হয় কেউ যেন আঙুল বুলিয়ে দিচ্ছে, যখন ঘরের কোণের ছায়াটুকুও অচেনা মনে হয়, ঠিক তখনই অশরীরীর আসর জমে ওঠে। এই আসরে আমরা ঘটনা বলি, শুধু ঘটনা, কারণ ঘটনা হলো সেই সত্য যা কারো কল্পনা থেকে আসে না, মানুষের জীবন থেকে আসে, মানুষের রাত থেকে আসে, মানুষের ভয় থেকে আসে। আজ এপিসোড 118তে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ভারতের দুটি ভিন্ন জায়গার দুটি ভয়ঙ্কর সত্য ঘটনা। দুটো ঘটনাই সাম্প্রতিক, দুটো ঘটনাতেই একাধিক সাক্ষী আছে, আর দুটো ঘটনাই এমন যা শুনলে আপনার বুকের ভেতরে ঠান্ডা কিছু একটা নেমে যাবে। প্রথম ঘটনাটি ভারতের রাজস্থান থেকে। জয়পুরের কাছের এক পুরনো বাজারে একটি অভিশপ্ত তামার ব্রেসলেট কিনেছিলেন আমাদের শ্রোতা নাফিসা। সেই ব্রেসলেট যার হাতে গেছে তার সাথে ঘটতে শুরু করেছে এমন সব ঘটনা যা কোনো বইয়ে লেখা নেই, কোনো ডাক্তার ব্যাখ্যা করতে পারেননি। একটি ব্রেসলেট, শুধু একটি ব্রেসলেট, কিভাবে একটা মানুষের জীবন উল্টে পাল্টে দিতে পারে তা আজ আপনারা জানবেন। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের উড়িষ্যার ঘন জঙ্গলের ভেতর থেকে। সেই জঙ্গলে বাস করে এমন কিছু যাকে স্থানীয়রা বলে রক্তখেকো পিশাচিনী, যে মানুষের রক্ত খায়, যে রাতের অন্ধকারে শিকার খুঁজে বেড়ায়, আর যে একবার তার শিকারকে চিহ্নিত করে সে আর রেহাই পায় না। প্রতিটি ঘটনাই সত্য, প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, আর প্রতিটি ঘটনার পেছনে আছে বাস্তব মানুষ যারা আজও সেই রাতগুলোর ভার বহন করছেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 118-র প্রথম ঘটনা, রাজস্থানের অভিশপ্ত ব্রেসলেট, যে ব্রেসলেট পরলে সত্তা বদলে যায়। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাফিসা ইসলাম। নাফিসা ঢাকার মিরপুরের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার। 2024 সালের ডিসেম্বরে তিনি তার স্বামী রাফিকুল ইসলাম এবং ননদ সুমাইয়াকে নিয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন, দিল্লি, আগ্রা, জয়পুর। সেই ভ্রমণ থেকে তারা অনেক স্মৃতি নিয়ে ফিরেছিলেন, কিন্তু এমন একটি জিনিসও নিয়ে ফিরেছিলেন যা নেওয়া উচিত হয়নি। অসংখ্য ধন্যবাদ নাফিসাকে তার এই ভয়ঙ্কর এবং জীবন পাল্টে দেওয়া সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি নাফিসার ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে দীর্ঘ 1 ঘন্টা ধরে কাঁপা গলায় সব বলেছেন, ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না, এটা বলা দরকার, কারণ এরপর আমি যা বলবো তা শুনে অনেকেই হয়তো ভাববেন আমি বানিয়ে বলছি, কিন্তু আমি বানাই না। আমি একজন ব্যাংক অফিসার। আমার পুরো জীবন সংখ্যার হিসাব নিকাশে। আমি যুক্তিতে চলি, কিন্তু রাজস্থানের সেই হাটে পা দেওয়ার পর থেকে আমার যুক্তির দুনিয়াটা ভেঙে পড়তে শুরু করেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা জয়পুর পৌঁছলাম। গোলাপি শহর জয়পুর সত্যিই অসাধারণ। হাওয়া মাহাল, আম্বের দুর্গ, জলমাহাল সব দেখলাম।
কিন্তু সবচেয়ে আকর্ষণীয় লাগলো জয়পুরের পুরনো বাজারগুলো। গহনা, কাপড়, মশলা, হস্তশিল্প, প্রতিটা গলিতে যেন ইতিহাস বিছিয়ে আছে। তৃতীয় দিন বিকেলে আমরা গেলাম জাহারি বাজারে, সেই বিখ্যাত রাজস্থানী গয়নার বাজার। সুমাইয়া গয়না কিনতে পছন্দ করে, তাই ওর জন্যই মূলত গিয়েছিলাম। দোকান থেকে দোকানে ঘুরছি, দেখছি, দরদাম করছি। জাহারি বাজারের একটু ভেতরে, যেখানে মূল রাস্তা থেকে সরু গলি দিয়ে ঢুকতে হয়, সেখানে একটা ছোট্ট দোকান। দোকানটা অদ্ভুত রকম পুরনো, দেওয়ালগুলো কালো ধোঁয়ায় মলিন। দোকানের ভেতরে ঝুলছে পুরনো তামার গয়না, রূপোর হার, পাথরের আংটি। দোকানি একজন বয়স্ক মানুষ, ৭০-৭৫ বছর হবে। মাথায় সাদা পাগড়ি, গায়ে পুরনো ধরনের জামা। তার চোখ দুটো অস্বাভাবিক রকম বড়, যেন সবকিছু একটু বেশিই দেখতে পাচ্ছেন। আমি দোকানের বাইরে একটা তামার ব্রেসলেট দেখলাম, গাঢ় তামার রং, কিন্তু তার উপর অদ্ভুত নকশা। নকশাগুলো দেখতে অনেকটা মানব মুখের মতো, ছোট ছোট মুখ একে অপরের সাথে জড়িয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগলো, অন্যরকম। আমি রাফিককে ডাকলাম, এটা দেখো কত সুন্দর। রাফিক দেখল, সুমাইয়াও দেখল, সবারই পছন্দ হলো। আমি দোকানিকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, এই ব্রেসলেটটার দাম কত? বয়স্ক মানুষটা ব্রেসলেটটার দিকে তাকালেন, কিছু একটা পড়লেন মুখের মধ্যে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন হিন্দিতে, ইসে মত লো বেটি, এটা নিও না বেটি। আমি হাসলাম, বললাম, কেন, এটা কি নকল? তিনি বললেন, নকল নয়, অসলি, কিন্তু এই ব্রেসলেট বিশেষ ব্রেসলেট, এটা কেনার জন্য নয়। তাহলে বিক্রির জন্য রাখলেন কেন? তিনি একটু থামলেন, তারপর বললেন, কেউ একজন ফিরিয়ে দিয়ে গেছিল। আমি ভেবেছিলাম ভেতরে রাখব, কিন্তু দেখুন, সে নিজেই বাইরে এসে গেছে। ব্যাপারটা আমার কাছে রহস্যময় মনে হলো, কিন্তু ঠিক বিশ্বাসযোগ্যও লাগলো না। ভাবলাম হয়তো দাম বাড়ানোর জন্য গল্প বলছেন। আমি জিজ্ঞেস করলাম, বিশেষ মানে কি? তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, লে লো, কিন্তু জেনো, যার হাতে এটা একবার পরে সে আর একা থাকে না। আমি ভাবলাম রহস্য করছেন। আমি হেসে ব্রেসলেটটার দাম জিজ্ঞেস করলাম। তিনি দাম বললেন, আমি কিনলাম। দোকানদার ব্রেসলেটটা দেওয়ার সময় আমার হাত না ধরে কাগজে মুড়িয়ে দিলেন। সেটা তখন খেয়াল করিনি, পরে মনে পড়েছে। হোটেলে ভিড়ে বাথরুমে গিয়ে ব্রেসলেটটা খুলে ভালো করে দেখলাম। নকশাগুলো সত্যিই অদ্ভুত সুন্দর, তামার উপর খোদাই করা মুখগুলো যেন জীবন্ত মনে হচ্ছে। আমি ব্রেসলেটটা বাঁ হাতে পরলাম। পরার সাথে সাথে একটু ঠান্ডা অনুভব করলাম, যেন ব্রেসলেটটা বরফের মতো ঠান্ডা। কিন্তু মিনিট দুয়েকের মধ্যে স্বাভাবিক হয়ে গেল। আমি ভাবলাম তামার ব্রেসলেট এমনই হয়। সেই রাতেই প্রথম ঘটনাটা ঘটল। রাত প্রায় 12টা। হোটেলের রুমে আমি আর রাফিক ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙল, কোনো কারণ নেই, শুধু হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে ছাদের দিকে তাকালাম। হোটেলের রুম অন্ধকার, শুধু বাইরের রাস্তার আলো জানালার পর্দার ফাঁক দিয়ে একটু আসছে। তখনই আমার মনে হলো আয়নার দিক থেকে কিছু একটা আলো আসছে। হোটেলের ড্রেসিং টেবিলে একটা বড় আয়না, সেই আয়নার দিক থেকে হালকা নীলচে আলো আসছে, কিন্তু আয়নার তো নিজের আলো থাকার কথা নয়। আমি উঠে বসলাম, ভাবলাম রাস্তার আলো হয়তো আয়নায় পড়ছে, কিন্তু না, জানালাটা আয়নার দিকে নয়। আমি বিছানা থেকে নামলাম, আয়নার কাছে গেলাম। আয়নায় আমার মুখ দেখা যাচ্ছে, কিন্তু আমার মুখ হাসছে। আমি হাসছিলাম না। আমি তখন ঘুম ঘুমো চোখে আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নার আমি হাসছে। একটা চওড়া অস্বাভাবিক হাসি, যে হাসি আমার মুখে কখনো দেখিনি। আমি নিজেকে চিমটি কাটলাম, ব্যথা পেলাম। আমি জেগে আছি, কিন্তু আয়নার আমি হাসছেই। আমি পেছনে সরে গেলাম, আয়নার আমিও পেছনে সরে গেল, কিন্তু হাসি থামল না। আমি ঘুরে দৌড় দিলাম বিছানার দিকে। রাফিককে ডাকলাম, রাফিক, রাফিক ওঠো। রাফিক উঠল, লাইট জ্বালালো। কি হয়েছে? আমি আয়নার দিকে আঙুল তুললাম। আয়নায় এখন শুধু আমি আর রাফিক স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি, হাসি নেই। রাফিক বলল, স্বপ্ন দেখেছ। আমি জানতাম স্বপ্ন নয়, কিন্তু রাফিককে বোঝাতে পারলাম না। পরদিন সকালে ব্রেসলেটটার কথা ভুলেই গিয়েছিলাম। আগ্রায় যাওয়ার তাড়া ছিল। তাজমহল দেখতে গেলাম, দুপুরে খাওয়া হলো, সন্ধ্যায় আবার জয়পুর ফিরলাম, কারণ পরদিন দিল্লি রওনা। দ্বিতীয় রাতে, অর্থাৎ জয়পুরের শেষ রাতে, ঘটনা আরও অদ্ভুত হলো। রাত তখন প্রায় 2টো। হঠাৎ আমার ঘুম ভাঙল একটা শব্দে।
বাথরুম থেকে শব্দ আসছে, পানির শব্দ, নলের পানি পড়ছে, কিন্তু আমরা তো নল বন্ধ করেই শুয়েছিলাম। আমি রাফিককে ডাকলাম না, এবার একা উঠলাম, বাথরুমের দরজার কাছে গেলাম। দরজাটা ভেজানো, ফাঁক দিয়ে দেখলাম নলের পানি পড়ছে। আমি দরজা ঠেলে ঢুকলাম। বাথরুমে কেউ নেই, নল বন্ধ আছে, কিন্তু মেঝে ভেজা। আমি মেঝের দিকে তাকালাম। ভেজা মেঝেতে পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ, শিশুর মতো, কিন্তু আমাদের সাথে কোনো শিশু নেই। পায়ের ছাপগুলো বাথরুমের মেঝে থেকে শুরু হয়ে দরজার দিকে গেছে, বাইরের দিকে। আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম, রুমের মেঝেতে তাকালাম, সেখানেও ছাপ আছে কিনা দেখলাম, নেই। বাথরুম থেকে বেরিয়েই ছাপ শেষ। আমি আবার বিছানায় গেলাম, শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। সকালে উঠে দেখলাম আমার বাঁ হাতের ব্রেসলেটটা, অর্থাৎ সেই তামার ব্রেসলেট, তার উপরের নকশাগুলো বদলে গেছে। গতকাল যে মুখগুলো একটু হাসিমাখা দেখাচ্ছিল, আজ সেগুলো যেন ভয়ার্ত, যেন কান্নাকাটি করছে। আমি ব্রেসলেটটা খুলতে চাইলাম, খুলতে পারলাম না। ব্রেসলেটটা আটকে গেছে, কিন্তু সেটা এমন ব্রেসলেট নয় যেটা খুলতে পারবো না। এটা সাধারণ বৃত্তাকার ব্রেসলেট, হাত দিয়ে সহজে পরা বা খোলা যাওয়ার কথা। কিন্তু যখনই খুলতে চাইছি, মনে হচ্ছে ব্রেসলেটটা আরও শক্ত করে আটছে, যেন কেউ ভেতর থেকে ধরে রাখছে। আমি রাফিককে ডাকলাম, রাফিক চেষ্টা করল, সেও পারল না। আমরা দুজনে মিলে টানলাম, কিন্তু ব্রেসলেট নামল না। কবজিতে ব্যথা হতে লাগলো। সুমাইয়া এসে বলল, হয়তো হাত একটু ফুলে গেছে। সাবান লাগালো, তেল লাগালো, তারপরেও না। সেই অবস্থাতেই আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। দিল্লিতে পৌঁছানোর পর থেকে ঘটনাগুলো এমন হতে শুরু করলো যা আমি আগে কখনো ভাবিনি ঘটতে পারে। দিল্লিতে আমাদের হোটেল ছিল করলবাগে, ভালো হোটেল। দিল্লিতে সেদিন রাতে ঘুমাতে গেলাম। রাত তখন প্রায় 11টা। রাফিক দ্রুত ঘুমিয়ে পড়ল, আমি শুয়ে আছি, চোখ বন্ধ। তখন অনুভব করলাম কেউ আমার পাশে শুয়ে আছে। বিছানায় আমার বাঁ পাশে রাফিক ঘুমাচ্ছে, কিন্তু আমার ডান পাশে, যেখানে শুধু দেওয়াল, সেখান থেকে একটা উষ্ণতা আসছে, যেন কেউ অনেকক্ষণ সেখানে শুয়েছিল। আমি ডান দিকে ঘুরলাম, কেউ নেই, শুধু ফাঁকা বিছানা, কিন্তু সেই উষ্ণতা এখনো আছে। আমি হাত বাড়ালাম সেই জায়গায়, বিছানার সেই অংশ গরম, যেন কেউ অনেকক্ষণ সেখানে শুয়েছিল। আমি ভয়ে রাফিককে ডাকলাম। রাফিক উঠে হাত দিয়ে দেখল, সেও অনুভব করল উষ্ণতা, কিন্তু সে বলল, হোটেলের ম্যাট্রেস এমন হয়, তাপ ধরে রাখে। আমি জানতাম তা নয়। সেই রাতে আর ঘুমাইনি। পরদিন দিল্লির বাজারে একটা কাজে গিয়েছিলাম। ইন্ডিয়া গেটের কাছে একটা ছোট মসজিদ দেখলাম। মসজিদের পাশে একজন বয়স্ক মানুষ বসে আছেন, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি। তিনি আমার দিকে তাকালেন, তারপর আমার হাতের দিকে। আমার বাঁ হাতের ব্রেসলেটটা দেখলেন। তিনি বললেন হিন্দিতে, বেটি ইয়ে ব্রেসলেট কাহা মিলা? আমি বললাম জয়পুরের কথা। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, এই ব্রেসলেটের নাম হলো ছায়া ব্রেসলেট। এটা বহু পুরানো জিনিস। বলা হয় রাজস্থানের কোনো একজন তান্ত্রিক এই ব্রেসলেটে একটি ছায়া আত্মা বেঁধে রেখেছিলেন। সেই ছায়া আত্মা এই ব্রেসলেটের মধ্যে আছে। যার হাতে এই ব্রেসলেট যায়, সেই ছায়া আত্মা তার সাথে থাকতে শুরু করে। আমার বুকটা ধক করে উঠল। ছায়া আত্মা মানে? আমি জিজ্ঞেস করলাম। ছায়া আত্মা মানে এমন একটি সত্তা যার পূর্ণ অস্তিত্ব নেই। সে মানুষ নয়, সে পূর্ণ আত্মাও নয়। সে একটি ছায়া, কিন্তু সে ক্ষুধার্ত। সে তোমার শক্তি থেকে খাবার নেয়, তোমার ঘুম থেকে, তোমার স্বপ্ন থেকে, তোমার জীবনী শক্তি থেকে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কি এটা খুলতে পারবো? তিনি বললেন, এটা খোলার জন্য বিশেষ জ্ঞান দরকার। তুমি জয়পুরে যে দোকানদারের কাছ থেকে কিনেছ তার কাছেই এটা ফিরিয়ে দিতে হবে, অথবা কোনো জ্ঞানী মানুষের সাহায্য নিতে হবে। কিন্তু আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি কাল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, তাহলে যাওয়ার আগে এখানে এসো, আমি চেষ্টা করব। সেদিন বিকেলে আমি একা ওই বয়স্ক মানুষের কাছে গেলাম। রাফিককে বললাম না, কারণ সে বিশ্বাস করত না। বয়স্ক মানুষটি অনেকক্ষণ ধরে কিছু একটা পড়লেন। আমার ব্রেসলেটের দিকে হাত না দিয়ে শুধু মুখে কিছু বললেন।
তারপর আমাকে বললেন, এবার খোলার চেষ্টা করো। আমি ব্রেসলেট খোলার চেষ্টা করলাম। এবার খুলে গেল। ব্রেসলেটটা হাত থেকে নামতেই আমার সারা শরীরে একটা অদ্ভুত শিথিলতা এলো, যেন দীর্ঘক্ষণ ভারী কিছু বহন করছিলাম, হঠাৎ নামিয়ে রাখলাম। বয়স্ক মানুষটি একটা কাপড়ে ব্রেসলেটটা মুড়ে নিলেন। বললেন, এই ব্রেসলেট আমি রাখব, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা তোমার হাতে যতক্ষণ ছিল সেই ছায়া আত্মা তোমাকে চিনে নিয়েছে। সে হয়তো আবার খুঁজতে আসবে। কিভাবে? সে আসবে স্বপ্নে, অথবা আয়নায়, অথবা এমন কোনো সময় যখন তুমি একা থাকবে। তিনি আমাকে একটা দোয়া বললেন প্রতিদিন সকালে এবং রাতে পড়তে। বললেন বাড়িতে ফিরে বাড়ির দরজায় এবং জানালায় বিশেষ কিছু লিখতে। আমি বাংলাদেশে ফিরে এলাম, কিন্তু ছায়া আত্মা কি ফিরে এসেছিল? হ্যাঁ, এসেছিল। বাংলাদেশে ফেরার তৃতীয় রাতে। রাত তখন প্রায় 3টে। আমার ঘুম ভাঙল। বাসায় সব শান্ত, রাফিক ঘুমাচ্ছে। আমি উঠে বসলাম। তখন আমার চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নায় আমি ছিলাম, কিন্তু আমার পাশে, আমার ডান পাশে একটা ছায়া, একটা কালো ছায়া, মানুষের আকৃতির, কিন্তু কোনো বৈশিষ্ট্য নেই, শুধু একটা কালো অবয়ব। আমি সরাসরি তাকিয়ে আছি আয়নার দিকে, কিন্তু আমার পাশে ডানে কেউ নেই, শুধু দেওয়াল। অথচ আয়নায় আমার পাশে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। আমি সেই দোয়া পড়তে শুরু করলাম, যা বয়স্ক মানুষটি শিখিয়েছিলেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, ছায়াটা থাকলো। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন আমি আমার স্থানীয় এক মাওলানা সাহেবের কাছে গেলাম। পুরো ঘটনা বললাম। তিনি শুনে বললেন, এই ধরনের ব্যাপার অনেক আগে থেকেই পরিচিত। তামার বা ধাতব জিনিসে অনেক সময় অপশক্তি বাধা থাকে, বিশেষত যখন কোনো সাধক বা তান্ত্রিক ইচ্ছা করে সেই কাজ করেন। তিনি বললেন, আপনি সঠিক কাজই করেছেন ব্রেসলেট ফেলে দিয়ে। এখন নিয়মিত আমল করুন, বাড়িতে আয়াতুল কুরসি পড়ুন, আর কিছুদিন একটু সতর্ক থাকুন। সেই সতর্কতার কথা আমি মেনে চলেছিলাম, এবং আস্তে আস্তে ঘটনাগুলো কমে আসছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল আরও 1 সপ্তাহ পরে। এমন একটা ঘটনা যা আমি কখনো ভুলব না। রাফিকের মা আমাদের বাসায় এসেছিলেন সেই সময়। রাতে ঘুমাতে গেলেন সুমাইয়ার ঘরে, কারণ সুমাইয়া তখন ঢাকার বাইরে ছিল। পরদিন সকালে রাফিকের মা উঠলেন না। রাফিক গিয়ে দেখল মা একদম নিশ্চুপ বসে আছেন বিছানায়, চোখ খোলা, কিন্তু কোনো কথা বলছেন না। রাফিক ডাকল, সাড়া দিলেন না। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, শরীরে কোনো সমস্যা নেই, রক্তচাপ স্বাভাবিক, হৃদস্পন্দন স্বাভাবিক, কিন্তু তিনি কথা বলছেন না, নড়ছেন না। সেই অবস্থায় থাকলেন দুপুর পর্যন্ত। তারপর হঠাৎ করে তিনি স্বাভাবিক হলেন, যেন ঘুম ভাঙল। তিনি বললেন, আমি কোথায় ছিলাম? আমরা বললাম, এই ঘরেই ছিলেন। তিনি বললেন, না, আমি একটা অন্ধকার জায়গায় ছিলাম। সেখানে একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, কালো চোখ। সে আমার হাত ধরে বলছিল, আপনার বাড়িতে আমি আছি, আমি এখানে থাকব। শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সেই ছোট্ট মেয়ে, বাথরুমের সেই ছোট পায়ের ছাপ, বিছানার পাশের উষ্ণতা, এই সব কি একই সত্তার চিহ্ন? আমি মৌলানা সাহেবকে আবার ডাকলাম। এবার তিনি পুরো বাড়িতে বিশেষ পড়া করলেন, প্রতিটি ঘরে গেলেন, প্রতিটি কোণে পড়লেন। সেই রাতে তিনি বাড়িতে থাকলেন। রাত 3টের দিকে তিনি বললেন, আজ রাতে কিছু একটা ছিল এ বাড়িতে, কিন্তু আমি যা করেছি তাতে সে পেরিয়ে গেছে। তবে সম্পূর্ণ যাওয়া নিশ্চিত হতে আরও কিছুদিন লাগবে। আরও 7 দিন ধরে নিয়মিত আমল করা হলো। ধীরে ধীরে সব স্বাভাবিক হলো। কিন্তু একটা জিনিস আজও আমাকে ভাবায়। সেই রাজস্থানের বৃদ্ধ দোকানদার বলেছিলেন, কেউ একজন ফিরিয়ে দিয়ে গেছিল, মানে আগেও কেউ এই ব্রেসলেট কিনেছিল এবং ভয়ে ফিরিয়ে দিয়েছিল। আর দোকানদার বলেছিলেন, ব্রেসলেটটা বাইরে এসে গেছে নিজেই, অর্থাৎ ব্রেসলেট নিজে চেয়েছিল কাউকে পেতে। সে কি আমাকেই চেয়েছিল? আমি জানি না, কিন্তু একটা কথা জানি, রাজস্থানের কোনো পুরনো দোকানে যদি কোনো বৃদ্ধ লোক আপনাকে বলেন এটা নিও না, তাহলে সেই মুহূর্তেই ফিরে আসুন। কারণ যিনি বছরের পর বছর সেই জিনিস নিয়ে কাজ করেছেন, তিনি যখন বলেন নিও না, তখন সত্যিই নেওয়া উচিত নয়।
আর আয়নায় যদি কখনো দেখেন আপনার প্রতিফলন আপনার মতো নয়, হাসছে যখন আপনি হাসছেন না, কাঁদছে যখন আপনি কাঁদছেন না, তাহলে সেই আয়না থেকে দূরে সরে আসুন। কারণ সেটা আর শুধু আয়না নয়, সেটা একটা দরজা। আর সেই দরজার অপর পাশে কে দাঁড়িয়ে তা দেখার সাহস খুব কম মানুষেরই আছে। নাফিসার শেষ কথাগুলো আমার মনে গেঁথে আছে। তিনি বলেছিলেন, ভাই, বিদেশে বেড়াতে গিয়ে জিনিসপত্র কিনুন, কিন্তু পুরনো জিনিস কেনার সময় সতর্ক থাকুন। প্রতিটি পুরনো জিনিসের একটা ইতিহাস আছে। সেই ইতিহাস সুন্দরও হতে পারে, ভয়ঙ্করও হতে পারে। আর যে জিনিসের ইতিহাস কেউ বলতে চায় না বা বলতে গেলে মুখ ফিরিয়ে নেয়, সেই জিনিস ঘরে আনবেন না। কারণ সেই জিনিসের সাথে আসতে পারে তার ছায়া, আর সেই ছায়া একবার বাড়িতে ঢুকলে তাড়ানো সহজ নয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসরে প্রতিটি ঘটনাই সত্য, প্রতিটি কথাই বাস্তব মানুষের বাস্তব অভিজ্ঞতা। আজকের প্রথম ঘটনা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আজকের দ্বিতীয় ঘটনাটি প্রথমটির চেয়েও ভয়ঙ্কর। আমরা এখন যাব ভারতের উড়িষ্যার এমন একটি জঙ্গলে, যেখানে রাত নামলে বের হওয়া যায় না, যেখানে একটি পিশাচিনী রক্ত খুঁজে বেড়ায়। আর যে একবার তার চোখে পড়েছে, সে জানে সেই রাতটা তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। প্রস্তুত? তাহলে শুরু হোক দ্বিতীয় ঘটনা। উড়িষ্যার রক্তখেকো পিশাচিনী, যে জঙ্গলে রাতের পর রাত কাঁদে একটি কণ্ঠ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অর্জুন মণ্ডল। অর্জুন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বাসিন্দা। পেশায় তিনি একজন ট্রাক চালক। গত বছর 2024 সালের সেপ্টেম্বরে তিনি তার এক বন্ধু বিশ্বজিৎ সাহাকে নিয়ে উড়িষ্যার ভেতর দিয়ে মালবাহী ট্রিপে গিয়েছিলেন। পথে এমন কিছু ঘটেছে যা তিনি বলতে গেলে এখনও কাঁপেন। অসংখ্য ধন্যবাদ অর্জুনকে তার এই জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে দেখা সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি অর্জুনের ভাষায় বলছি। আমি প্রায় 15 বছর ধরে ট্রাক চালাই। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, পাহাড় থেকে সমুদ্র, সব পথেই গেছি। রাতের পথে গাড়ি চালানো আমার কাছে স্বাভাবিক। রাতের জঙ্গলের পথ, নির্জন হাইওয়ে, এসব আমাকে ভয় দেখায় না। কিন্তু উড়িষ্যার সেই রাতের পর থেকে আমি কখনো রাত 2টোর পর একা গাড়ি চালাই না। বিশ্বজিৎ তো ঘটনার পর পুরো 1 মাস অসুস্থ ছিল। আজও সে সেই জঙ্গলের পথে যেতে চায় না। সেপ্টেম্বর মাসে উড়িষ্যার গরম একটু কমে, কিন্তু রাতে এখনো ভাবসা ভাব থাকে। আমরা মেদিনীপুর থেকে সামগ্রী নিয়ে রওনা দিয়েছিলাম উড়িষ্যার সম্বলপুরের দিকে। পথে পড়ে সিমলিপাল অরণ্য অঞ্চলের কাছাকাছি একটি রাস্তা। সেই রাস্তাটা ঘুরপথ, কিন্তু সময় বাঁচায়। রাতে রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম রাতে ট্রাফিক কম থাকে, তাড়াতাড়ি পৌঁছাবো। রাত তখন 10:30। সিমলিপাল অরণ্যের পাশের রাস্তায় ঢুকলাম। জঙ্গলের পাশের রাস্তা, দুই পাশে ঘন গাছ, মাঝে মাঝে গাছের ডাল রাস্তার ওপর এসে পড়েছে। গাড়ির হেডলাইটের আলোয় এগিয়ে যাচ্ছি। এই পথে খুব কম গাড়ি চলে, বিশেষত রাতে। আমরা ছাড়া আর কোনো গাড়ি ছিল না। বিশ্বজিৎ পাশে বসে ঘুমাচ্ছিল, আমি একা গাড়ি চালাচ্ছিলাম। রাত প্রায় 12টা। জঙ্গলের ভেতর গভীরতম জায়গায় ঢুকেছি। দুই পাশে শুধু গাছ আর অন্ধকার। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। তখন শুনলাম রাস্তার বাঁ দিক থেকে একটা শব্দ, কান্নার শব্দ, মেয়ের কান্না। কিন্তু এই গভীর রাতে এই ঘন জঙ্গলে একটা মেয়ে কাঁদছে কেন? আমি গাড়ির গতি কমালাম, জানালার কাঁচ নামালাম, কান পাতলাম। হ্যাঁ, কান্নার শব্দ, কিন্তু একটু অদ্ভুত শব্দ, যেন কান্নার সাথে একটু হাসিও মেশানো, অথবা কান্নাটা মানবী নয়। আমি বিশ্বজিৎকে ঠেলে দিলাম, ওঠ, শোন। বিশ্বজিৎ উঠল, কান পাতল, সেও শুনল। মেয়ে লোক কাঁদছে জঙ্গলে? হ্যাঁ। বিশ্বজিৎ বলল, হয়তো কোনো দুর্ঘটনা হয়েছে, গাড়ি থামাও। আমি একটু ইতস্তত করলাম। 15 বছরের অভিজ্ঞতা বলছিল গাড়ি থামিও না, কিন্তু যদি সত্যিই কোনো মানুষ বিপদে থাকে। আমি গাড়ি থামালাম, কিন্তু ইঞ্জিন বন্ধ করলাম না। বিশ্বজিৎ দরজা খুলতে গেল। বেরোবি না, আমি বললাম। কেন? কেউ বিপদে আছে কিনা দেখতে হবে না?
জঙ্গলে রাত 12টায় মেয়ে কাঁদছে, এটা স্বাভাবিক না। বিশ্বজিৎ থামল। আমরা গাড়িতে বসে কান পেতে রইলাম। শব্দটা এখনো আসছে এবং মনে হচ্ছে কাছে আসছে, জঙ্গলের ভেতর থেকে এদিকে আসছে। তারপর দেখলাম জঙ্গলের ভেতর থেকে একটি অবয়ব বেরিয়ে আসছে, রাস্তার বাঁ পাশের গাছগুলোর মাঝ থেকে। গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম একটি মেয়ে, লম্বা চুল, সাদা কাপড়, কিন্তু হাঁটছে একটু অদ্ভুতভাবে, সোজা নয়, একটু ঝুঁকে ঝুঁকে। বিশ্বজিৎ বলল, কাউকে ডাকতে হবে। চুপ কর। মেয়েটি রাস্তায় এসে দাঁড়ালো। গাড়ির হেডলাইটের আলো সরাসরি তার ওপর পড়ছে। এবার আমরা স্পষ্ট দেখলাম সেটা কোনো মেয়ে নয়, অর্থাৎ দেখতে মেয়ের মতো, লম্বা চুল, মেয়েলি পোশাক, কিন্তু তার হাত দুটো মাটি পর্যন্ত ঝুলছে। হাত দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা, আর তার পা দুটো উল্টো দিকে, গোড়ালি সামনে, আঙুল পেছনে। সে হাঁটছে এবং প্রতিটি পদক্ষেপে তার মাটিতে পা পড়ার শব্দ একটু অদ্ভুত। আর তার মুখটা আমরা দেখতে পাচ্ছিলাম না, কারণ মুখটা নিচু, কিন্তু চুলের ফাঁক দিয়ে দেখলাম মুখের কাছাকাছি জায়গাটা লাল, যেন রক্তে ভেজা। আমি গাড়ির গিয়ার দিলাম, ভাবলাম এক্ষুনি চলে যাব, কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইঞ্জিন বন্ধ হলো, হেডলাইট গেল না, কিন্তু ইঞ্জিন বন্ধ। আমি চাবি ঘোরালাম, স্টার্ট নিচ্ছে না। এদিকে সেই অবয়ব রাস্তায় দাঁড়িয়ে, এখন মাথা উঁচু করছে, মুখটা উঁচু হচ্ছে। আমি চাবি ঘুরিয়েই যাচ্ছি, স্টার্ট নিচ্ছে না। বিশ্বজিৎ ফিসফিস করল, অর্জুন, ওটার মুখ দেখিস না, মুখ দেখিস না। কিন্তু আমার চোখ সরানো যাচ্ছিল না। সেই অবয়বের মুখটা উঁচু হলো এবং আমি দেখলাম মুখটা বড়, অস্বাভাবিক বড়, কান পর্যন্ত ছেঁড়া মুখ, আর ঠোঁট দুটো থেকে চুইয়ে পড়ছে লাল তরল। চোখ দুটো সাদা, পুরোপুরি সাদা, কোনো মনি নেই। সে হাসছে, সেই মুখ দিয়েই সে হাসছে, আর সেই হাসির সাথে সেই কান্নার শব্দ আসছে। একই মুখ থেকে হাসি আর কান্না একসাথে বেরোচ্ছে। বিশ্বজিৎ চিৎকার করে উঠল। আমি নিজেও বলতে পারবো না কি করলাম সেই মুহূর্তে। শুধু মনে আছে আমি যা পড়তে পারতাম সব পড়তে শুরু করলাম। মা দুর্গার নাম নিলাম। বিশ্বজিৎ হনুমান চালিসা পড়তে শুরু করলো কাঁপতে কাঁপতে। সেই অবয়ব এগিয়ে আসছিল, প্রতিটি পদক্ষেপ ধীর কিন্তু নিশ্চিত। গাড়ির দিকে আসছে। আমি পাগলের মতো চাবি ঘোরাতে থাকলাম। সে আরো কাছে এলো। 15 ফুট দূরত্ব, 10 ফুট। বিশ্বজিৎ পড়েই যাচ্ছে, আমিও পড়ছি। গাড়ির দরজা লক করলাম। 5 ফুট। আর তখনই গাড়ি স্টার্ট হলো। আমি জানি না কিভাবে হলো। হয়তো সত্যিই আমাদের পড়া কাজ করেছিল, হয়তো অন্য কারণ, কিন্তু গাড়ি স্টার্ট হলো এবং আমি অ্যাক্সিলারেটর চাপলাম পুরোপুরি। গাড়ি ছুটল। বিশ্বজিৎ পেছনে তাকালো। সে বলল, সে দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে। আমি পেছনে তাকালাম না, শুধু গাড়ি চালিয়ে গেলাম। জঙ্গল পার হয়ে পরের গ্রামে এলাম। একটা ধাবায় থামলাম। রাত তখন 12:30। ধাবার মালিক বয়স্ক মানুষ, আমাদের চা দিলেন। চা খেতে খেতে আমি একটু ধাতস্থ হলাম। তারপর জিজ্ঞেস করলাম সিমলিপালের ওই রাস্তার কথা। বয়স্ক মানুষটি চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, ওই পথে আপনারা কি দেখেছিলেন? আমি বললাম। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, সে আছে ওখানে। আমরা বলি রক্তিমা। ওই জঙ্গলে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা ছিলেন, সংসারে অনেক অত্যাচার পেয়েছিলেন। তান্ত্রিক বিদ্যায় তিনি কিছু শিখেছিলেন। একদিন রাতে সেই জঙ্গলে তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরেও তার ক্রোধ যায়নি। তিনি জঙ্গলে থেকে যান। রাতে যারা সেই পথ দিয়ে যায় তাদের ডাকেন। যে সাড়া দেয়, গাড়ি থামায় বা বের হয়ে যায়, তার ক্ষতি হয়। ক্ষতি মানে? রক্তের ক্ষতি। যে বের হয়, সকালে তাকে পাওয়া যায় জঙ্গলের ভেতরে, কিন্তু তার শরীর থেকে রক্ত নেই। ঠান্ডা একটা অনুভূতি পেলাম। আমরা তো বের হইনি, তাই বেঁচে ফিরেছেন। বিশ্বজিৎ সেই ধাবায় বসে বমি করে ফেলল।
ভয়ে, আতঙ্কে। আমরা সেই রাতে আর না গিয়ে ওই ঢাবার পাশে গাড়ি থামিয়ে ভোর পর্যন্ত বসে রইলাম। ভোর হলে বের হলাম, কিন্তু ভোরের আলোতেও সেই রাতের স্মৃতি কমল না। আমরা সম্বলপুর পৌঁছলাম সকালে। মাল নামিয়ে ফেরার পথে সিমলিপালের ওই রাস্তা ব্যবহার করলাম না, ঘুর পথে গেলাম। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। মেদিনীপুরে প্রথম রাতে বিশ্বজিৎকে জ্বরে পড়তে দেখলাম। জ্বর অনেক বেশি। ডাক্তার এলেন, ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমছে না। বিশ্বজিৎ প্রলাপ বকছে, রাতে বলছে সে আসছে, সে দরজায় আসছে। তার পরিবার ভয়ে অস্থির। তৃতীয় দিনে আমি একজন বয়স্ক পুরোহিতের কাছে গেলাম আমাদের এলাকায়। পুরো ঘটনা বললাম। তিনি শুনে বললেন সেই রক্তি মায়ের নজর পড়েছে। সে ওকে ছোঁয়নি, কিন্তু ওর ওপর নজর দিয়েছে। নজর থেকেই অসুখ, এটা তুলতে হবে। পুরোহিত মশাই বিশ্বজিতের বাড়িতে এলেন, বিশেষ পূজার আয়োজন করলেন। সন্ধ্যায় পূজা শুরু হলো, সারা রাত ধরে পূজা চলল। পূজার মাঝামাঝি সময়, রাত তখন প্রায় 2টো, বিশ্বজিৎ হঠাৎ বিছানায় উঠে বসল। তার চোখ খোলা, কিন্তু চোখের মণি উপরে উঠে গেছে। সে কথা বলতে শুরু করল উড়িয়া ভাষায়, কিন্তু বিশ্বজিৎ উড়িয়া জানে না। পুরোহিত মশাই চমকালেন না। তিনি পূজা থামিয়ে সেই কণ্ঠে কথা বললেন উড়িয়া ভাষায়। একটা দীর্ঘ কথোপকথন হলো। আমরা কিছুই বুঝলাম না, শুধু দেখলাম পুরোহিত মশাই মাঝে মাঝে কঠোর গলায় বলছেন, মাঝে মাঝে নরম সুরে বলছেন। প্রায় আধ ঘন্টা পরে বিশ্বজিৎ বিছানায় পড়ে গেল, স্বাভাবিক ঘুমের মতো। পুরোহিত মশাই পূজা শেষ করলেন। তারপর আমাদের বললেন সে চলে গেছে, কিন্তু বিশ্বজিৎকে সতর্ক করে দাও, আর কখনো সেই পথ দিয়ে যাবে না, বিশেষত রাতে, কারণ একবার সে যাকে চেনে তাকে আবার চেনে। ভোরবেলা বিশ্বজিৎ উঠল। জ্বর নেই, স্বাভাবিক। সে কিছুই মনে নেই রাতের ঘটনা, কিন্তু আমি মনে রেখেছি প্রতিটি মুহূর্ত। সেই লম্বা হাত, সেই উল্টো পা, সেই রক্তমাখা মুখ, সেই একসাথে হাসি আর কান্না। এই দৃশ্যগুলো আমার চোখের পর্দায় খোদাই হয়ে গেছে। সেই ঘটনার পর থেকে আমি নিয়ম করেছি, রাত 2টোর পর গাড়ি চালাই না। কোনো জঙ্গলের পথ দিয়ে গেলে জানালা বন্ধ রাখি, আর কোনো নির্জন পথে কান্নার শব্দ শুনলে গাড়ি থামাই না। কারণ 15 বছরের অভিজ্ঞতায় আমি শিখেছিলাম রাতের রাস্তায় সাবধান থাকতে হয়। কিন্তু সেই রাতে উড়িষ্যার জঙ্গলে আমি শিখলাম কিছু কিছু সাবধানতা মানুষের জ্ঞানের বাইরে। কিছু কিছু বিপদের সামনে শুধু প্রার্থনাই কাজ করে। পুরোহিত মশাই পরে আরও কিছু বলেছিলেন সেই রক্তিমা সম্পর্কে। তিনি বলেছিলেন সেই মহিলা মরার আগে প্রতিশোধের কথা বলে গিয়েছিলেন। বলেছিলেন তার রক্ত যারা নিয়েছে তাদের রক্ত সে নেবে, কিন্তু মৃত্যুর পরেও তার ক্রোধ নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারেনি। সে এখন শুধু রক্তই চায়, যে কারো রক্ত। জঙ্গলের স্থানীয় মানুষজন জানে এই কথা। তারা রাতে ওই পথে যায় না, কিন্তু বাইরের মানুষ জানে না। আর যারা জানে না তারাই বিপদে পড়ে। প্রতি বছর নাকি 2-3টি ঘটনা ঘটে ওই পথে। কেউ গাড়ি থামিয়ে বের হয়, তারপর পাওয়া যায় জঙ্গলে। পুলিশ দুর্ঘটনা বলে লিখে রাখে, কিন্তু স্থানীয় মানুষ জানে কি হয়েছে। অর্জুনের শেষ কথাগুলো আমার মনে আছে। তিনি বলেছিলেন, দাদা, রাতের পথে ট্রাক চালাই আমি, কিন্তু একটা কথা মেনে চলি, কোনো জঙ্গলের রাস্তায় রাত 12টার পরে যদি শুনতে পান কেউ কাঁদছে, গাড়ি থামাবেন না, সাহায্য করতে পারবেন না। কারণ যে কাঁদছে সে মানুষ নয়। সে জানে কান্না শুনলে মানুষ থামে, আর যে থামে তাকে সে ধরে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা। আজ এপিসোড 118তে আমরা 2টি ঘটনা শুনলাম।
প্রথম ঘটনায় রাজস্থানের এক পুরনো হাটে কেনা একটি অভিশপ্ত ব্রেসলেট কিভাবে একটি পরিবারের জীবন তছনছ করে দিতে পারে তা দেখলাম। আর দ্বিতীয় ঘটনায় উড়িষ্যার ঘন জঙ্গলের পথে একটি রক্তখেকো পিশাচিনীর মুখোমুখি হলাম, যে রাতের অন্ধকারে শিকার খুঁজে বেড়ায়। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীটা শুধু আমাদের চোখে দেখা নয়। এই পৃথিবীতে এমন অনেক সত্তা আছে যারা আমাদের পাশেই থাকে, আমাদের সাথেই চলে, কিন্তু আমরা দেখতে পাই না। আর যেদিন দেখতে পাই সেদিন হয়তো অনেক দেরি হয়ে যায়। আপনারা যদি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অশরীরীর সাথে ভাগ করুন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের দুটি ঘটনার মধ্যে কোনটা আপনাকে বেশি ভয় দিয়েছে সেটাও কমেন্টে লিখুন। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, কারণ প্রতি সন্ধ্যা 7টা এবং রাত 9টায় নতুন ঘটনা নিয়ে অশরীরী হাজির থাকে। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসরে আমরা শুধু ঘটনা বলি। এই আসর থেকে একবার মন জুড়িয়ে গেলে আর বেরোতে ইচ্ছে করে না। আগামী এপিসোডে আবার হাজির হব নতুন দুটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না। জঙ্গলের পথে কান্নার শব্দ শুনলে গাড়ি থামাবেন না। আয়নায় যদি দেখেন আপনার প্রতিবিচ্ছন আলাদা রকম আচরণ করছে, সঙ্গে সঙ্গে সরে আসুন। আর পুরনো জিনিস কেনার আগে মনে রাখুন, প্রতিটি পুরনো জিনিসের একটি ইতিহাস আছে। সেই ইতিহাস সবসময় সুন্দর নয়। আল্লাহ হাফেজ।